আজকের আমাদের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ছুটির ঘণ্টা। আমাদের ছেলেবেলায় পাড়াগাঁয়ের প্রাইমারি স্কুলকে বলা হতো পাঠশালা, আর ক্লাসকে বলা হতো শ্রেণী। সব পাঠশালায় ক্লাস 4 পর্যন্ত থাকবে তার মানে নেই। আমি যে পাঠশালায় পড়তুম সেখানে ছিল শিশু শ্রেণী, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী। শিক্ষক মোটে একজন, তাকে বয়স্করা বলতেন নিসিং পণ্ডিত, আমরা বলতুম পণ্ডিত মশাই। নিসিং পণ্ডিতের এক দাদা ছিলেন, তার নাম গিরিজাবাবু। আড়ালে আমরা বলতুম গিজাংবাবু। মাটির ঘর আর খড়ের চালের পাঠশালার দাওয়ায় তালপাতা চাটাই পেতে শিশু শ্রেণীর বাচ্চারা স্বরে অ স্বরে আ বলে বেদম চেঁচাত। খুঁটিতে হেলান দিয়ে পিঁড়ির ওপরে বসে নিসিং পণ্ডিত নিম ডালের ছিপটি তুলে বলতেন, আরো জোরে, আরো জোরে। আমরা প্রাণপণে চেঁচিয়ে পড়া মুখস্থ করতুম। তারপরে এসে পড়তেন গিজাংবাবু, লম্বা ঢ্যাঙা গড়নের মানুষ। খালি গায়ে ছেঁড়া করা নোংরা একটা পইতে পেঁচানো থাকতো, মাথার পেছনে খাড়া এক টিকি, গলায় তুলসীর কাঠের মালা, পায়ে খড়ম আর হাতে হুঁকো। একটু তফাতে বসে ভুর ভুর শব্দে হুঁকো টানতেন। তামাকের গন্ধটা ছিল ভারী মিঠে। ঘরের ভেতর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছেলেরা পড়তো। সম্ভ্রমের চোখে ভেতরটা দেখে ভাবতুম, কবে ঘরে ঢোকার দিন আসছে আমার। নিসিং পণ্ডিত সেই উঁচু শ্রেণীর ছাত্রদের পড়াতে ঘরে ঢুকলে তার দাদা গিজাংবাবুর দাওয়ায় শিশু শ্রেণীর দিকে কুঁচকি হেসে তাকাতেন। তারপর বলতেন, ওরে কি পড়ছিস রে? ওটা কি পড়া হচ্ছে? নে পড়। স্বরে অ স্বরে আ, বাড়ি গিয়ে মুড়ি খা। হস্যই দীর্ঘই, আমি হুঁকো খাচ্ছি। হস্যৌ দীর্ঘৌ, এর নাম তামাকু। ঘর থেকে নিসিং পণ্ডিত শুনে পেয়ে বলতেন, আবার তুমি গন্ডগোল পাতাচ্ছ দাদা, ওদের পড়তে দাও তো। রাগ করে গিজিংবাবু উঠে যেতেন। একটু তফাতে শিব মন্দিরের বটতলায় গিয়ে বসতেন। পাঠশালার চারপাশটা ছিল ভারী নিরিবিলে। নিম গাছের জঙ্গল, আম বাগান, একটু পুকুর, তার পারে এক জরাজীর্ণ মন্দির। মন্দিরের পাশ দিয়ে এক ফালির রাস্তা ধরে আমি একা বাড়ি ফিরে যেতাম, কারণ ওটাই ছিল আমার শর্টকাট রাস্তা। ফেরার সময় মন্দিরের কাছে কোনো দিন দেখা হয়ে যেত গিজাংবাবুর সঙ্গে। লোকটিকে আমার ভালোই লাগতো। ফিক করে হেসে বলতেন, কি খোকা, কোন শ্রেণীতে পড়ো? বলতুম শিশু শ্রেণী, অর্থাৎ শিশু শ্রেণী। অমনি হাসতে হাসতে গড়িয়ে পড়তেন গিজাংবাবু। হুঁকোর জলও গড়িয়ে পড়ত। সামনে নিয়ে বলতেন, শিশু শ্রেণী? ও খোকা, বাড়ি গিয়ে মায়ের কোলে বসে দুধু ভাদু খাওগে। একদিন ফেরার সময় গম্ভীর মুখে বললেন,
ও খোকা, নিসিং শটকে শেখায় না? শটকে মানে শতকিয়া, 1 থেকে 100 পর্যন্ত মুখস্থ করা। বললুম, আগে হ্যাঁ। কই বলো তো শুনি। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। গিজাংবাবু চোখ পাকিয়ে বললেন, থাক থাক, ওই শটকে পড়াচ্ছে বুঝি নিসিং? শোন, এমনি করে শটকে পড়বে। 1 চাঁদ মামা রেতে দেয় আলো, 2 2 পক্ষ রং সাদা কালো, 3 3 চোখ শিব জটাধারী, 4 4 বেদ জানে দর্প হারি, 5 পঞ্চবান বড় ভয়ঙ্কর, 6 ষড় ঋতু শোভে মনোহর, 7 সিন্ধু সপ্ত, 8 বসু অষ্ট, 9 গ্রহ নব কুদৃষ্টিতে কষ্ট, 10 10 দিক করহ মুখস্থ, বাড়ি যাই দাদা সূর্য গেল অস্ত। এখন বুঝতে পারছি গিজাংবাবুর পদ্য রচনার ক্ষমতা ছিল। অতটুকুন বয়সে তার ছড়ার সুরে এসব আওড়ানো শুনে ভক্তি জাগত। কোনোদিন ডেকে বলতেন, ও খোকা, পণ্ডিত তোমায় আকার পড়িয়েছে তো? বলো দিকি কাক বানান কি? বানান শুনে হেসে বলতেন, কাক থাকে গাছে, জলে থাকে মাছ, বনে থাকে বাঘ, মনে থাকে রাগ। পাঠশালার ছুটির ঘন্টা নিসিং পণ্ডিত নিজেই বাজাতেন। ওটা নাকি পোড়া শিব মন্দিরেরই পুজোর ঘন্টা। চৈত্রের সংক্রান্তিতে মন্দিরে পুজো হতো। বছরের এই একটা দিনের ঘন্টা, সেদিন ঘন্টাটার দরকার হতো মন্দিরে। নিসিং পণ্ডিত নিজেই পূজারী, তাই ঘন্টাটা তার কাছেই থাকতো সারা বছর। গ্রীষ্মের ছুটির পরে একদিন হঠাৎ নিসিং পণ্ডিতের ঘন্টাটা গেল চুরি। মন মরা হয়ে পণ্ডিত মশাই মুখেই ছুটির ঘোষণা করলেন, কিন্তু সেই পাঠশালা থেকে ছেলেরা হই হই করে বেরিয়েছে। অমনি পুকুর পাড়ে জঙ্গলের ভেতর মন্দিরের ওখানে কোথায় ঘন্টার শব্দ শোনা গেল, ঢং ঢং ঢং। নিসিং পণ্ডিত লাফিয়ে উঠে চেঁচালেন, ধরো ধরো পাকড়ো। তারপর মন্দিরের দিকে দৌড়তে শুরু করলেন। পাঠশালার সর্দার পুরো মন্দিরের দিকে দৌড়তে শুরু করলেন। পাঠশালার সর্দার পুরো ছিল বাবুল নামে একটা ছেলে। সে বয়সও সবার থেকে বড়। তাকে পণ্ডিত মশাইয়ের পেছনে পেছনে ছুটতে আমরাও দৌড়লুম। মন্দিরের ওখানে গিয়ে পণ্ডিত মশাই বললেন, খোঁজ খোঁজ দেখ, এখানেই কোথাও লুকিয়ে আছে। আমরা সবাই জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ঘন্টা চোর বা ঘন্টার পাত্তাই পেলুম না। শেষে হতাশ মুখে নিসিং পণ্ডিত বললেন, যাগ্গে, ওটা আর পাওয়া যাবে না।
বরাবর ঘণ্টাটার ওপর লোভ ছিল যে, কথায় বলে স্বভাব যায় না মোলে। ব্যাপারটা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাই করছিল। সর্দার পোড়ো বাবুল ধমক দিয়ে বলল, শিগগিরই বাড়ি চলে যা বলছি, আর এখানে থাকবি না। সেদিনও ব্যাপারটা বুঝতে পারিনি। পরদিন কানাকানিতে টের পেলুম গিজিং বাবুই নাকি ঘণ্টাটা চুরি করে পালিয়েছেন। তাই আর তাকে গ্রীষ্মের ছুটির পর থেকে পাঠশালার আনাচে কানাচেও দেখা যেত না। কিন্তু মন্দিরের কাছ দিয়ে আস্তে আস্তে তামাকের গন্ধ পাই। তাও তো সত্যি, নিশ্চয়ই তাহলে জঙ্গলে লুকিয়ে তামাক খান গিজাংবাবু। তারপর প্রতিদিন বিকেলে বেশ মজার কাণ্ড শুরু হলো। তখনও ছুটির সময় হয়নি, পড়াশোনা খুব জমে উঠেছে। হঠাৎ কোথাও ঘণ্টাটা বেজে ওঠে ঢং ঢং করে। অমনি অভ্যাসে পাঠশালা থেকে ছেলেরা হই হই করে বেরিয়ে পড়ে। নিসিং পণ্ডিত আর বাবুল ছোপটি তুলে সবাইকে আবার ফিরিয়ে নিয়ে আসে। কান ধরে সবাইকে বাকি সময়টা দাঁড়িয়ে সটকে আওড়াতে থাকে। প্রতিদিন এই কাণ্ড। বিকেল 4টে বাজলে ছুটির সময় নিসিং পণ্ডিত পকেট ঘড়ি বের করে আধ ঘন্টা আগে থেকে সবাইকে সতর্ক করে দেন, খবরদার, তুই কানে আঙুল গুঁজে পড়া মুখস্থ করো। তাই শুনে আমরা সবাই দোকানে আঙুল ঢুকিয়ে রাখি। কিন্তু ঘন্টাটা ঠিকই বাজে। অনেকক্ষণ ধরে বেজে তারপর থেমে যায়, যেন হতাশ ভাবি। দিন কতক পরে মন্দিরের পথে বিকেলে বাড়ি ফিরছি একা। হঠাৎ দেখি মন্দিরে একপাশে বসে আছেন গিজাংবাবু, হুঁকো টানছেন। পাশে ঘণ্টাটা রাখা আছে। মুখটা গম্ভীর। চলে আসবো কি না ফিরে গিয়ে পণ্ডিত মশাইকে খোঁজ দেব, না চলে আসব, তাই ভাবছি। তখন একটু হেসে বললেন, কি খোকা, কেমন পড়াশোনা চলছে? কি বানান পড়াচ্ছে নিসিং? বললুম, দীর্ঘৌকার। হুঁকো নামিয়ে রেখে গিজাংবাবু বললেন, কই বলো দেখি, ভূত বানান কি? ভয়ে দীর্ঘৌকার তো ভূত। ভয়ের সঙ্গেই তো ভূতের সম্পর্ক আছে যে। তা খোকা, ভূত কখনো দেখেছ? বিকেল পড়ে এসেছে। গাছপালার ভেতর পুরনো মন্দির। গাটা কেমন ছমছম করে। একটু ভয় হলো। বললুম, আজ্ঞে না। ভয়ে দীর্ঘকার আছে বটে, ভূতকে ভয় পাওয়ার কিছু নেই।
গিজাংবাবু মিটিমিটি হেসে বললেন, ভূত মানুষেরই মতোই দেখতে, হুঁকো খায়। কথায় বলে না, অভ্যাস যায় না মলে। আমার অভ্যাস যায়নি, হুঁকো এখনো খায়। আর এই ঘন্টাটার ওপর বড্ড লোভ ছিল। কেন জানো? মিসিংটার কাণ্ড দেখে। একদল বাচ্চা ছেলেকে সারা দিন খোঁয়ারে আটকে রেখেছে। এ কি তাদের ভালো লাগে? তাই ইচ্ছে করতো ঘন্টাটা পেলে আমি ঢং ঢং করে ছুটি বাজিয়ে দিত। আমি কিছু বুঝতে না পেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। গিজাংবাবু হাই তুলে বললেন, বাড়ি যাও খোকা, আমি একটু ঘুমিয়ে নি। তারপর আমাকে আরও অবাক করে পেছনে বট গাছটায় গিয়ে উঠলেন। ঘন্টার দড়িটা কোমরে গোঁজা, হাতে হুঁকো। তারপর উঁচু ডালে হেলান দিয়ে বসে চোখ বুজলেন। তারপর নাক ডাকতে বসলেন। পণ্ডিত মশাইয়ের দাদার এরকম করে গাছে চড়ে ঘুমোনোটা আমার ভালো ঠিক মনে হলো না। এই ভাবতে ভাবতেই বাড়ি ফিরল। পরদিন পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাইকে বলে ফেললুম ওর দাদার কথা। ভাবলুম ঘন্টাটা উদ্ধারের সূত্র পেয়ে উনি আমাকে পড়া বলতে না পারার শাস্তি কমিয়ে দেবেন। কিন্তু শোনা মাত্র খাপ্পা হয়ে নৃসিং পণ্ডিত গর্জালেন, কান ধরে দাঁড়া হতচ্ছাড়া। ও বাবুল, এই বয়সী কি জলজান্ত মিথ্যে বলছে শিখেছে শুনেছিস? বাবুল ভেতর থেকে গম্ভীর স্বরে বলল, দুগা ছিপটি। আমি আজকে উঠে গেঁদে ফেললুম। বললুম, না 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 পণ্ডিত মশাই, কাল বিকেলে আপনার দাদা। মাটিতে ছিপটি ঠুকে নৃসিং পণ্ডিত বললেন, চোপড়াও দাদা 1 মাস আগে সান্নিপাতিক জ্বরে ভুগে মারা গেছে। তাকে গঙ্গার ধারে দাহ করে এসেছি। আর বাঁদর বলে কি না তাকে মন্দিরে বসে হুঁকো খেতে দেখেছে। ও বাবুল, এই মিথ্যুকটা বড় হয়ে কি হবে বল দেখি? বাবুল ভেতর থেকে বলল, 3 গা ছিপটি। যাই হোক, আর মন্দিরের পথে শর্টকাট করে পাঠশালা যাওয়া সেদিন থেকেই শেষ। তবে মাঝে মাঝে পড়া মুখস্থ করতে করতে হঠাৎ তামাকের ভুরভুরে মিঠে গন্ধটা ভেসে আসতো মন্দিরের দিক থেকে। আর যেন অবহেলায় ঘন্টাটাও চাপা ঢং করে বাজত। আশ্চর্য ব্যাপার, আমি ছাড়া আর কেউ সবে টেরই পেত না। কিন্তু ঘন্টাটা শেষ পর্যন্ত নৃসিং পণ্ডিত
ফিরে পেয়েছিলেন। শুনেছি গয়ায় পিণ্ডি দিয়ে আসার পর একদিন মন্দিরে গিয়ে ঘণ্টাটা কুড়িয়ে পান। শিবলিঙ্গের পেছনে লুকোনো ছিল এবং হুঁকোটাও। কারণ পিণ্ডি পেয়ে মানুষের আত্মা উদ্ধার হয়ে যায় বটে, কাঁসর ঘণ্টা আর হুঁকোর যে আত্মা নেই, তাই তাদের পৃথিবীতে পড়ে থাকা ছাড়া উপায় নেই।